দ্য স্নেল। তাহলে কবিতাটার নাম দ্য স্নেল। না ক্লাস 10-এর যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের একদম শেষে এই কবিতাটা দেওয়া। লেখক উইলিয়াম কাউপার। উইলিয়াম কাউপার তিনি এই কবিতাটা লিখেছেন। এখন দ্য স্নেল, স্নেল মানে হচ্ছে শামুক, বা আমরা এই লোকাল ল্যাঙ্গুয়েজ যেগুলো ব্যবহার করি গুগলি, এরকম টাইপের জিনিস। তাহলে এই কবিতাতে আছে কি না, কবিতাটাতে আমরা খুঁজে পাবো বা পড়লেই বুঝতে পারবো যে এটা শামুকের জীবনটা কীরকমভাবে সে থাকে, কোথায় থাকে, কী ব্যাপার, ওর পুরো জীবনে নিয়ে এই কবিতাটা হয়তো লিখেছেন এই কবি উইলিয়াম কাউপার। তিনি নিজের জীবনে কতটা স্যাটিসফ্যাকশন নিয়ে, এখানে শামুক কতটা স্যাটিসফ্যাকশন নিয়ে আছে, একাকিত্বভাবে কেমনভাবে জীবনযাপন করে, তার সমগ্র ব্যাপার স্যাপারে কিন্তু এই কবিতার মধ্যে দেওয়া আছে। মোট কথা এর মূল বিষয়বস্তু যদি আমরা দেখতে যাই তাহলে সমগ্র জীবন নিয়েই, মানে একটা শামুকের সমগ্র জীবনযাপন নিয়ে কবিতা ভিত্তি বা কবিতাটা লেখা। কবিতাটিতে দেখি কি আছে, কবিতায় কবি কি লিখেছেন, যে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। তাহলে টু গ্রাস মানে ঘাসে, অর লিভ অথবা পাতায়, অর ফ্রুট অথবা কোনো ফলে, অর ওয়াল কোনো দেওয়ালে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। তাহলে দ্য স্নেল স্টিক্স ক্লোজ, ওই শামুকটা নিবিড়ভাবে আটকে থাকে, নর ফিয়ার্স টু ফল, ফিয়ার্স মানে ভয়, ফল মানে পড়ে যাওয়ার, তাহলে ওর পড়ে যাওয়ার কোনো ভয় নাই, এতটা নিবিড়ভাবে সে থাকে। এজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন মনে হয় যে সে ওইখানেই বেড়ে উঠেছে বা বড় হয়েছে। যেমন হয়তো জন্মে নিয়ে যেরকম বড় হয়েছে, যেমন একটা গাছ কীরকম, যে একটা এখান থেকে হয়তো মানুষ হলো, বড় হয়েছে, তাহলে দেখে মনে হয় যে ওই রকমই, যে এমনভাবে আটকে থাকে যে মনে হয় যেমন কোনো খোল বা ওই যে দেওয়াল বা ঘাসের পাতা, ওইখান থেকেই মনে হয় এই শামুকটা জন্ম, আর ওইখান থেকেই বড়ও হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, আর ওইটাই তার সমস্ত কিছু, বাড়ি এবং সমস্ত কিছু। কবি সেরকমভাবে লিখেছে। আমরা পড়ার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে আমরা এরকম লিখতেই পারি, কিন্তু কবি ওনারা তো লিখবেনই ওরা নিজের মতো করে, আমরা একটু সাজিয়ে গুজিয়ে লেখার চেষ্টা করি। যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস or leaf or fruit or one। তাহলে আমরা এইরকম ভাবে পড়বো, যে মাঝের লাইন থেকে পড়বো, যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুকটা নিবিড়ভাবে আটকে থাকে, টু গ্রাস কোথায় না ঘাসে, লিফ মানে পাতায় অথবা ফলে বা কোনো দেওয়ালে। তারপরের লাইন যেরকম আছে যে এজ ইফ হি, যা আছে সেই রকম, যে যেন মনে হয়, কি মনে হয় না সেইখান থেকে, কোনখানে না যেখানে ওকে মনে হয় যে নিবিড়ভাবে আটকে আছে কোনো পাতায় বা কোনো দেওয়ালে বা যে সকল জায়গায় থাকে, তাহলে মনে হয় যেন
যে ওইখান থেকেই সে জন্মেছে, ওইখান থেকেই বড় হয়েছে, বা ওর ওই জায়গাটায় ওর বাড়ি বা সমস্ত কিছু যাবতীয় কিছু ওই জায়গাটায়। নেক্সট প্রায় কি বলছে না, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। উইদিন দ্যাট হাউস, ওই ঘরের মধ্যেই, হি হাইডস, নিরাপদভাবে সে লুকিয়ে থাকে বা লুকোয়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্স বিটাইডস অফ স্টর্ম অর আদার্স হার্ম বিসাইডস অফ ওয়েদার। তাহলে উইদিন দ্যাট হাউস, ওই ঘরের মধ্যেই সে নিরাপদে লুকিয়ে থাকে বা লুকোয় যখন কি ডেঞ্জার, বিপদ আসে। ইমিনেন্স বিটাইডস, ইমিনেন্স মানে আসন্ন, যে বিপদ আসছে। বিটাইডস মানে ঘনিয়ে আসা, এইরকম জিনিস। তাহলে যখন বিপদ ঘনিয়ে আছে তখন সে কি করে না ওই ঘরের মধ্যে নিরাপদে লুকোয়। কীরকম বিপদ না, অফ স্টর্ম, স্টর্ম মানে ঝড়, অফ আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, তাছাড়া আরও অন্যান্য আবহাওয়ার বা জলবায়ু বা পরিবেশের অন্যান্য কোনো ক্ষতিগ্রস্ত জিনিস থেকে কি হয়, যখন এসে বুঝতে পারে যে আমার যদি কেউ ওকে হয়তো ডিস্টার্ব করার চেষ্টা করে, তখন সে নিরাপদে ওর ওই ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। তাহলে এটাকেও যদি এরকম একটু সাজাই, তাহলে সাজালে এরকম হবে যে মাঝের লাইন থেকে যদি শুরু করি, হোয়েন danger imminent betides of storm or other harm besides of weather। তাহলে যখন বিপদ ঘনিয়ে আসে বা যখন আসন্ন বিপদ, এই ইমিনেন্ট মানে আসন্ন, মানে আসছে এইরকম, বিটাইডস মানে ঘনিয়ে আসা এইরকম, আর ডেঞ্জার মানে বিপদ। তাহলে বিপদ যখন মনে হচ্ছে যে ঘনিয়ে আসছে বা আসছে এইরকম, কীরকম বিপদ না, স্টর্ম কোনো ঝড়, ওর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়া বা প্রকৃতির যে কোনো সেরকম কোনো ক্ষতিকার বস্তু বা যদি করি যে কোনো রকম যদি কোনো ক্ষতিগ্রস্ত বস্তু সে তো তাকে ডিস্টার্ব করতে চেষ্টা করে, তাহলে সে কি হয়, তার পরের লাইন ওই যে প্রথম, উইদিন এটাকে এরকমভাবে লিখি যে হি হাইডস উইদিন দ্যাট হাউস। তাহলে এরকমভাবে আমি লিখতে পারি ওই সেকেন্ড প্যারা যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্স বিসাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার হি হাইডস উইদিন দ্যাট হাউস। কবি উনি লিখে গেছেন ওনার মতো করে, আমরা বোঝার সুবিধার্থে এরকম লিখছি যাতে পরবর্তীকালে কি হয় না উত্তরগুলো লিখতেও সুবিধা না। হোয়েন ডেঞ্জার ইমিনেন্স বিসাইডস, তাহলে যখন আসন্ন বিপদ আসছে এরকম কোনো মনে হয়, সেই সময় কি হি হাইডস সে লুকোয়, উইদিন দ্যাট হাউস ওই ঘরের মধ্যে সে লুকিয়ে পড়ে। সিকিউর, সিকিউর নিরাপদে সে ওই ঘরের মধ্যে, হি হাইডস সিকিউর, এখানে যদি লিখি হাইডস সিকিউর উইদিন দ্যাট হাউস, তাহলে সে হাইডস লুকোয় নিরাপদে, কোথায় না ওই ঘরের মধ্যে। তাহলে যখন বিপদ আসে তখন সে কি করে না ওই ঘরের মধ্যেই সে লুকিয়ে পড়ে। নেক্সট, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। যদি ওর হর্নস
মানে শামুকের ক্ষেত্রে দেখা যাবে না হয়তো এরকম এরকম করে যা আছে, তাহলে ওই মাংসর পিণ্ডটা থেকে এরকম দুটো সুঁড় যাকে বলা হয় বেরিয়ে থাকে, তাহলে সেই সুঁড়ে যদি মানে আলতোভাবে বা হালকাভাবে টাচ করা হয় বা স্পর্শ করা হয় বা ছোঁয়া হয়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। এই যে পাওয়ার, POW পোস্ট অফিস আর দেওয়া আছে, মানে এটাকে আমরা পড়বো পাওয়ার, এইটাকে তুলে নিয়ে ওই পোস্ট অফিস দেওয়া হয়েছে। তাহলে সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজের আত্মরক্ষার ক্ষমতাটা এমনই হয় যে কীরকম হয়, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে হি শ্রিঙ্কস মানে সংকুচিত হয়ে বা কুকচে বা কুঁকড়ে, ইনটু হিজ হাউস সেই ঘরের মধ্যে ঢুকে, উইথ মাচ ডিসপ্লেজার মানে অসন্তোষ বা বিরক্তির সহিত, অত্যন্ত বিরক্তি হয়ে সে কী করে না সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাহলে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি আলতোভাবে বা হালকাভাবে ওর সুরের মধ্যে স্পর্শ করা হয় বা টাচ করা হয়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে আত্মসংযম করার বা নিজেকে আত্মরক্ষার ক্ষমতাটা এইরকম হয়, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। শ্রিঙ্কস মানে সংকুচিত হওয়া, সংকুচিত হওয়া বা কুঁকড়ে যাওয়া, বা শরীরটা যে প্রসারিত ছিল সেই প্রসারণ শরীরটাকে সংকোচন করে নিয়ে আবার সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিসে না উইথ মাচ ডিসপ্লেজার মানে অসন্তোষ বা অত্যন্ত বিরক্তির সাথে কি করে না সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। হোয়ার এভার, এই যে নেক্সট প্যারায় কি বলছে না, হোয়ার এভার এইরকম দেওয়া আছে অ্যাপোস্ট্রফি, সেটাকে আমরা পড়ব হোয়ার এভার, সেটা মিলে নিয়ে কি হয় না হোয়ার এভার, সেটাকে আবার অ্যাপোস্ট্রফি তুলে দিয়ে নিয়ে পরে কাজটা ওরা করেছে বা কবি লিখেছে। হোয়ার এভার হি ডুয়েলস, তাহলে যে অত্যন্ত বিরক্তির সহিত সে ঢুকে পড়ে, কোথায় ঢুকে পড়ে না হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বসবাস করে, ডুয়েল মানে বসবাস করা, তাহলে সেই জায়গায় সে ঢুকে পড়ে। হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে একলাই থাকে, অ্যালোন একাকিত্বভাবে সে থাকে, তাহলে হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বসবাস করে সেই জায়গাতেও কী করে না অত্যন্ত বিরক্তির সহিত সে ঢুকে পড়ে, যখন ওই সুরগুলোতে হালকাভাবে বা আলতোভাবে টাচ করা হয়। ওর সুরগুলোতেই কেন, অন্যান্য জায়গাতেও যদি ওর শরীরের মধ্যে টাচ করা হয় খোলকটা বাদে মাংসল পিণ্ডটাতে, তাহলেও কিন্তু ওরা কী হয় না অত্যন্ত বিরক্তির সহিত ঢুকে পড়ে। সেটা হয়তো আমরা বুঝতে পারি না, কবি যারা ওরা তো ওদের নিয়ে ওই সকল নিয়ে চিন্তা ভাবনা করেন, কাজেই ওরা সেটা রিয়েলাইজ করতে পারেন, কাজেই তিনি লিখেছেন যে অত্যন্ত বিরক্তির সহিত তারা ঢুকে পড়ে। তাহলে হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বসবাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে কেমনভাবে একাকিত্বভাবেই থাকে, কারোর সাথে সে থাকে না, এক্সেপ্ট হিমসেলফ, তাহলে নিজেকে ছাড়া বা নিজে একাকিত্বভাবেই থাকে বা নিজে ছাড়া আর কেউ ওই বাড়ির মধ্যে থাকে না। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নাট, চ্যাটেলস মানে বিষয় সম্পত্তি বা ধন সম্পত্তি যাকে বলা হয়, চ্যাটেলস, তাহলে চ্যাটেলস মানে সম্পত্তি বা ধন সম্পত্তি বা টাকা পয়সা বা যাবতীয় কিছু। তাহলে এক্সেপ্ট হিমসেলফ নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস না কোনো কিছু ওর বিষয় সম্পত্তি বা ধন সম্পত্তি বা টাকা পয়সা কোনো কিছু বা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু ওই বাড়ির মধ্যে নেই, কেবলমাত্র নিজেকে ছাড়া নিজের শরীরটা থাকে আর কোনো কিছু থাকে না।
well satisfied to be his own whole treasure. তাহলে well satisfied মানে একদম খুব ভালো, স্যাটিসফাইড মানে নিজেকে সন্তুষ্টি বোধ করে, টু বি হিজ অন হোল ট্রিজার। তাহলে ট্রিজার মানেও সেই সম্পত্তি, ট্রিজার মানেও সম্পত্তি। তাহলে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ অন হোল ট্রিজার, তাহলে সেই ট্রিজার বা সেই সম্পত্তি নিয়ে বা নিজের যা শারীরিক সম্পত্তি বা শরীর যতটুকু আছে বা যতটুকু অংশ শরীর সেটাই ওর বিষয় সম্পত্তি, সেটা নিয়ে কি সে খুবই মানে ভালোভাবে থাকে বা সন্তুষ্টি বোধ করে, আর ওর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। Thus hermit like his life he leads। তাহলে লাইনটাকে এরকম লিখলে হয়, কিরকম না, না he leads his life like hermit। তাহলে সে নিজের জীবনটাকে চালনা করে বা বহন করে কীরকম না, লাইক হারমিট। হারমিট মানে সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী লোক। ওদের যেমন কোনো কিচ্ছু নয়, সাধ বলে কোনো জিনিস নয় যে ধন সম্পত্তি অঢেল করবো বা টাকা পয়সা ছেলে পুলের জন্য জমাবো, যেহেতু ওরা একাকিত্ব লোক, কাজেই সন্ন্যাসীরা যেরকম একাকিত্বভাবে থাকে সেরকমভাবেই হি লিডস, এখানে তার স্নেল বা সেই শামুক কি করে তার জীবনটাকে চালনা করে বা জীবনটাকে অতিবাহিত করে। কার মতো না, লাইক হারমিট, একটা সন্ন্যাসীর মতো বা সাধুর মতো। নো পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস। ব্যাংকোয়েট মানে ভজনের সময়, ভজনের সময় বা সান্ধ্য ভজন, সান্ধ্য ভজনের সময়। বলছি যে নর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েটস নিডস। তাহলে ওর যখন ভজনের সময় তখন কোনো সঙ্গী সাথে প্রয়োজন হয় না। আমরা হয়তো অনেক সময় কি করি না, হয়তো পরিবারের ক্ষেত্রে হলে যে পরিবারের হয়তো সবাই বসে নিয়ে খাবার দাবার খায়, বা হয়তো কোনো হোটেল বা বাইরের কোনো জায়গায় তখন কি করি না, হয়তো বসে নিয়ে কারো না কারোর সাথে বসে নিয়ে খাবার দাবার খায়। কিন্তু এদের কি হয় না, এদের ক্ষেত্রে কারো হয়তো কোনো সঙ্গীর বা কোনো অন্য কোনো শামুকের প্রয়োজন হয় না। নোর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, ওদের প্রয়োজন হয়ও না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি কারো না কারোর সাথে তার সাক্ষাৎ হয়ে যায় বা দেখা হয়ে যায়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে দ্রুত সেই খাবারটাকে, নিজের খাবারটাকে খেয়ে ফেলে, যাতে হয়তো সেই চিন্তা ভাবনা যে যাতে হয়তো চাইতে না আসে, এরকম কোনো হয়তো চিন্তা ভাবনা হতেই পারে। কিন্তু ওর নিজের ভজনের সময়ও কারোর প্রয়োজন হয় না, যেহেতু নিজের যা কিছু তো সব নিজেরই, নিজের শরীরটা ছাড়া ওর কোনো কিচ্ছু নাই, কাজেই ওর কোনো লোকেরই প্রয়োজন হয় না বা কোনো অন্য কোনো শামুকেরও প্রয়োজন হয় না। অনলি ফিড দ্য ফাস্টার, যদি কাউকে মানে কারোর সাথে এই যে অ্যান্ড হি মিটস ওয়ান, যদি কারোর সাথে ওর আবার সাক্ষাৎ হয় বা দেখা হয়ে যায়, তখন সে কী করে, খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি সেই খাবারটাকে খেয়ে ফেলে, তার ভজনের কাজ শেষ করে। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, যে তাকে খোঁজে বা খোঁজ করে, মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, অন্ধের চেয়েও অধম। এই প্যারাটাকে একটু সাজায়। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কম্বাইন্ড মানে খুব সন্নিবিষ্ট বা সংলগ্ন যাকে বলে।
তাহলে তার বাড়ি এবং সেই ব্যক্তি বা ওই শামুকটা কি না খুবই সংলগ্ন বাড়ির সাথে বা যুক্ত। ইফ যদি ফাইন্ড ইট যদি তুমি খুঁজেও পাও, হি ফেলস টু মানে খুঁজে পেয়েও, হি ফেলস টু ফাইন্ড যদি তুমি খুঁজে পেতে তাকে খুঁজে পেতে ব্যর্থ হও, ইটস মাস্টার ওই মালিককে। এটা কিন্তু লাইনটাকে সাজায় তারপরে বলবে। তাহলে এরকম করি না, ইফ ফাইন্ডিং ইট হি fails to find it master, its master who seeks him must be worse than blind. He and his house are so combined. তাহলে এইরকম ভাবে আমরা শেষ প্যারাটাকে লিখতেই পারি। ইফ যদি ফাইন্ডিং ইট যদি তাকে খুঁজেও পেয়ে থাকে, হি ফেলস টু ফাইন্ড এবং তাকে যদি খুঁজে না পাওয়া ব্যর্থ হোক, এখানে ইট মানে কি, ফাইন্ডিং ইট মানে হয়তো তুমি কোথাও গেছো, যে ওখানে যাওয়ার পর তুমি দেখলে যে অমুক লোকের বাড়ি তোমাকে দেখিয়ে দিল, সেখানে হয়তো সেই লোকটা নাও থাকতে পারে। তাহলে ইফ ফাইন্ডিং ইট, তাহলে তুমি এটাকে যদি খুঁজে পেও, কোনটা না ওর বাড়িটা খুঁজে পেও, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার যদি তুমি ব্যর্থ হও কোনটা না তার মালিককে খুঁজে পেতে, হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড। তাহলে যে খোঁজে তাকে, যে ওর ঘর দেখার পরেও বা ওর বাড়িটা দেখার পরেও বা ওর অট্টালিকাটা দেখার পরেও যদি কেউ ব্যর্থ হয় ওর সেই ওর মালিকটাকে দেখতে, এখানে এই স্নেলটাকে বলা হচ্ছে, তাহলে সে অন্ধের চেয়েও অধম, যেহেতু অন্ধ লোক দেখতে পায় না। কিন্তু যদি কেউ হয়তো কোনো শামুকের বাড়িটা দেখতে পায় এবং সেই শামুকটাকে দেখতে না পায়, তাহলে বলা হচ্ছে যে যে দেখে বা খোঁজ করে ওর বাড়িটা দেখার পরেও যে খোঁজ করে যে শামুকটা কোথায় গেল, সেই তাকে বলা হচ্ছে যে ওর্স দেন ব্লাইন্ড, মানে অন্ধের চেয়েও অধম। কারণ কেন না হি অ্যান্ড হিজ হাউস, তাহলে শামুকটা এবং তার বাড়ি আর সো কম্বাইন্ড, আর সো কম্বাইন্ড মানে খুবই সন্নিহিত বা খুবই মানে যুক্ত, একদম খুবই নিকটস্থ, মানে একটুও ছাড়া নাই ওদের মধ্যে, হয়তো সংলগ্ন বা যুক্ত বা সন্নিহিত। তাহলে এই জন্যই লাস্ট পেরাতে বলা হচ্ছে, কি বলা হচ্ছে না যে যদি তুমি খুঁজেও পাও কাকে না ওর বাড়িটাকে, এবং যদি তুমি খুঁজে পেতে ব্যর্থ হও বাড়ির মালিকটাকে, ইটস মাস্টার মানে ওই বাড়ির মালিককে, তাহলে হু সিক্স হিম যে খোঁজ করে তাকে ওই বাড়ির মালিকটাকে, মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড তাহলে যে খোঁজ করে সে হচ্ছে অন্ধের চেয়েও অধম। হি অ্যান্ড হি হাউস আর সো কম্বাইন্ড, কারণ কি না কারণ হচ্ছে যে বিকজ দিতেই পারি, বিকজ সে এবং তার বাড়ি মানে শামুকটা এবং তার বাড়িটা আর সো কম্বাইন্ড কি না খুবই সন্নিহিত বা সংলগ্ন বা যুক্ত, যে কারণে বলা হচ্ছে যে এই হচ্ছে কবিতা।